স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন এমন বিধান রেখে সংবিধান সংস্কারে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। এ নিয়ে আগামী সপ্তাহ থেকে তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নেবে সংস্কার কমিশন। সব রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে কথা বলে প্রস্তুত করা হবে রূপরেখা। মঙ্গলবার বেলা ১১টার পরে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে ৬২টি প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই প্রস্তাবের মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা। রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, সব রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের মতামত নিয়ে প্রস্তুত করা হবে রূপরেখা। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। আর এ বিষয়ে আগামী সপ্তাহ থেকে জনমত নেওয়া শুরু করবে সংবিধান সংস্কার কমিশন। এবং কাদের সাথে আমরা কথা বলছি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ডামি নয়, রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চান শিক্ষার্থীরা। আর মনোনয়ন বাণিজ্য বন্ধে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছেন তারা। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, জুলাই আগস্টে নিহতদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে নতুন কমিশনকে অবগত করা হবে। আগামী নির্বাচন ভোটের আয়োজন কেমন হবে এ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে তাদের ক্যাম্পাসে মতবিনিময়ের উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আয়োজনে শিক্ষার্থীরা খোলা মনে তুলে ধরেন সুপারিশ, বাধাহীন নির্বাচন দেখতে চান তারা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দলের সভানেত্রী সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে? সে কিন্তু ওই দল নিয়ে একই সাথে চিন্তা করতে হইতেছে, তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার মতো সময়টা খুবই কম। কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ যারা সরকারে যাবেন তাদের ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে, কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি এবং আমরা তোমরা কোনো অবস্থায় যাতে ফ্যাসিবাদীরা নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে সরকারকে আবেদন জানাবে সংস্কার কমিশন। বৃথা যেতে দেব না। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে মামলা করার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালান। লুট করা হয় বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ দাবি করেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এজন্য দুষছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উস্কানিকে। আমরা সমাধান করতে চেয়েছি। আমরা ৩ সদস্য কমিটি গঠন করেছি এবং ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল। আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব। আমরা দরকার পড়লে আরো কোনো কিছু করতে সেটা করব, কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করছে। আমি সকল ছাত্রদের অনুরোধ করব, কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই।
এবং দেশকে বাঁচিয়ে রাখি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ জানান, সমঝোতায় শিক্ষা মন্ত্রণালয়ে দ্বারস্থ তারা। যে আমার অভিভাবক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, আমার অভিভাবক, এই কলেজের অভিভাবক। তাদের যে কোনো সিদ্ধান্তের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তারা যে সিদ্ধান্ত আমাদের দিবেন আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে সেইভাবে চলার চেষ্টা করব। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শিক্ষার্থী অভিজিৎ মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোনো গাফিলতি নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় আইসিইউতে কর্মরত কয়েকজন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যে কর্তব্যরত চিকিৎসক ছিল তার সাথে 3টা এলিগেশন চলে আসছিল। আমরা তাকে এভাবেই চিঠিটা দেওয়া হয়েছে যে সুষ্ঠু তদন্তের সাথে তোমাকে সাময়িকভাবে কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার ভুল চিকিৎসা হলে সুষ্ঠু তদন্ত হবে আমার হসপিটালের সাথে, জাতির সাথে, সকলের সাথে। কেন নয়? আমরা যদি অবহেলা হয় তো অবহেলাজনিত কারণে আপনি তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত সাথে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সহিংসতার পর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনো থমথমে। কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হতে চায় না সরকার। কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিনিধিরা বসে সমস্যা নিয়ে আলাপ করতে পারেন। দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। আবার কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলে, আগের মতোই হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করবো? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এইগুলি লোকজনেও কিন্তু পছন্দ করতেছে না, আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়, জনগণেরও খুব ক্ষতি হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। সোমবার বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। পরে চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখে আজ চট্টগ্রাম আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন চিন্ময়ের অনুসারীরা। ঘটনার প্রেক্ষাপটে কাল পুনঃশুনানির সিদ্ধান্ত নিয়েছে আদালত। মঙ্গলবার বেলা 11:15টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর পরপরই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে হাজারো ভক্ত স্লোগান দিতে থাকে। আইনজীবী জানান, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। পরবর্তী জামিন শুনানির জন্য দ্রুতই আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা আমাদের আইনগত শুনানিতে বলেছি যে এই মামলাটা আসলে আইনগত ত্রুটির কারণে এই মামলাটা চলে না এবং এই চিন্ময় প্রভু কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কাজের সাথে সম্পৃক্ত নয় এবং ওনার পিসিপিআরে কোনো ধরনের এই ধরনের কোনো কর্মকাণ্ডের কোনো ইতিহাস নেই। আদালত সত্যদৃত বিবেচনায় আমাদের জামিনের দরখাস্তটা নামঞ্জুর করেছে। তো এই পর্যায়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনগত প্রস্তুতি নিচ্ছি। এর আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। সেই সমাবেশের পরই চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মামলা করেন বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান। পরে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে রংপুরের পীরগাছার পাউটানায় স্বল্প আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে একথা জানান। বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। শেখ হাসিনার আমলে গোপালগঞ্জ সহ 2-1টি জেলায় উন্নয়ন হলেও বাকি জেলাগুলোর প্রতি চরম বৈষম্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, আগামীতে পিছিয়ে
থাকা জেলাগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ চলছে। এই সরকারের সময়ে সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। সচিবালয়ে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তার অভিযোগ, দেশে অস্থিরতা সৃষ্টি করতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে। যে কোনো ষড়যন্ত্র রুখতে সতর্ক রয়েছে সরকার। সচিবালয়ের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। বিষয়টা একটু জানতে চাই, সেটা হলো যে পরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। বিগত সরকারের যারা দলীয় কর্মী, তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে এক শ্রেণীর দোসর সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। বিগত সরকারের যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল, এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে। এরকম সাংবাদিক কিন্তু প্রচুর। সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের। মিডিয়া তো একটা ট্রাস্টের জায়গা, সেই ট্রাস্টের জায়গায় কিন্তু অনেকখানি কমে গেছিল, ফলে মানুষের ভিতরে একটা ক্ষুব্ধতা আছে। তিনি বলেন, দেশের পরিবেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে, আর এতে আওয়ামী লীগ সরকারের লুটপাটের প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। 2013 সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। পরে হেফাজত ইসলামের নেতারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই গণহত্যার বিচার তো হয়নি, বরং তাদের সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে আশা করেছেন তারা। সকল গণহত্যাকারী, গণহত্যার নির্দেশদাতা, তাদের দোসর, তাদের কুশীলব যারা, সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আদালতের কাছে আমাদের আবেদন পেশ করেছি। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায়, আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। এ বিষয়ে মঙ্গলবার লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে। গত 19 নভেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই সংক্রান্ত আদেশ দেয়। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দেশের দীর্ঘতম ও স্বতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। সকাল পরে 10টার দিকে সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে একযোগে ট্রেন চালানো হয়। পরীক্ষামূলক ট্রেন চলাচলে উচ্ছ্বসিত প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়রা। এ যেন পথের পাঁচালীর অপু দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য।
দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের স্বতন্ত্র বঙ্গবন্ধু সেতু শেখ মুজিব রেল সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করছে ট্রেন। সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত আধুনিক এই সেতু দিয়ে মঙ্গলবার সকালে 2টি ইঞ্জিন ও 3টি কোচ সংযোজিত 2টি ট্রেন শুরুতে 10 কিলোমিটার গতিবেগে পরীক্ষামূলক যাত্রা শুরু করে। পরে সেই গতি গিয়ে ঠেকে 40 কিলোমিটারে। পরীক্ষামূলক ট্রেন চলাচলে উচ্ছ্বসিত প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। দ্রুত সেতুর দুই পাশে ডাবল লাইনের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন কষ্ট করার পর কাঙ্ক্ষিত যে ফলাফলের দিকে আমরা এগোতে পেরেছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। সেতুর পরেই হচ্ছে সিঙ্গেল লেন, এই সিঙ্গেল লেনটা যদি দ্রুত ডাবল লেনে উন্নতি করা যায় তাহলে মনে হয় যে উত্তর অঞ্চলের সাথে সারা দেশের একটা যোগাযোগ ব্যবস্থাটা আরও ভালো হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচলে কোনো ত্রুটি ধরা পড়েনি দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। ভাইব্রেশনটা মেজারমেন্ট করছি, সেখানে আমাদের রেজাল্ট খুবই ভালো। তো সেই দিক দিয়ে এই রেল লাইন খুবই ভালো মানের হয়েছে। এটি যথাযথ গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই সম্পন্ন হয়েছে, সুতরাং এটি আমাদের টাইম টেবিলে অনেক বড় একটি পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। গভর্নমেন্ট ইন্সপেক্টর অফ বাংলাদেশ রেলওয়ে আছে, তার একটা অনুমোদন দরকার কমার্শিয়াল ট্রেন অপারেশনের জন্য। প্রক্রিয়া সম্পন্ন করতে আসলে ডিসেম্বরের শেষ নাগাদ লেগে যাবে। জানুয়ারির দ্বিতীয় উইকে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত আছি আর কি। 2020 সালের নভেম্বর মাসে 4.8 কিলোমিটার রেল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মোট ব্যয় ধরা হয় 16,780.96 কোটি টাকা, যার 12,149.2 কোটি টাকা ঋণ দেয় জাইকা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। হেমন্তের শেষ সময়ে শীতের আগমনী বার্তা দিচ্ছে দক্ষিণের জেলা মাগুরায়। চলতি সপ্তাহ জুড়েই অনুভব হচ্ছে ঠান্ডার আমেজ, আর শীত মানেই হচ্ছে বাতাসে নতুন গুড়ের সুবাস। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শেষে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। শীত যত বেশি পড়বে তত ভালো হবে খেজুরের রস ও গুড়ের মান। রাজশাহীর আব্দুল মালেক তার সঙ্গীর সাথে নিয়ে মাগুরায় এসেছেন খেজুরের রস সংগ্রহ করতে। সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের পাটকেলবাড়িয়ার শ্মশান এলাকায় খেজুরের রস সংগ্রহের উৎসব চলছে। ভোর থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। সূর্য ওঠার পরপরই তা বাড়িতে এনে জাল দিতে হয়। হিমেল হাওয়ায় ঘরে ঘরে রস জাল দেওয়ার মম সুবাসে মোহিত চারপাশ। ভোর 4টায় উঠছি, উঠে রসগুলো পাড়ি নিয়ে আসছি, আসিয়ে যে ভোর 4:30টার থেকে জ্বালাচ্ছি। রসটা জ্বালাতে সময় লাগবে আপনার 4 থেকে 5 ঘন্টা। শীতের 4 মাস ধরেন আমরা এই খেজুর গাছ কাটার কাজ করি, 25 বছর এই কাজ করছি। প্রতিদিন অন্তত 5.5 মণ রস সংগ্রহ করেন গাছিরা। উনুনের আঁচে ঘন্টা খানেক জাল দেওয়ার পর মাত্র 1.5 মণ গুড় তৈরি হয়। সেই সাথে পাটালিও তৈরি করছেন তারা। রসের উৎপাদন মোটামুটি ভালো, তবে শীত হলে একটু ভালো হবে। গুড় বিক্রি হচ্ছে 400 টাকা, আর পাটার এটা আপনার বিক্রি হচ্ছে 500 টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে গুড় চলে যাচ্ছে পাইকারি ও খুচরা বাজারে। তবে অনেকেই সরাসরি গুড় কিনতে ছুটে আসেন গাছিদের কাছে। মেয়েরা ঢাকা থেকে আসছে, এই দই পিঠা খাওয়ার জন্য মানে পাটালি নিতে আসছি আমরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস টিকিয়ে রাখতে নানা ধরনের পৃষ্ঠপোষকতার দাবি গাছিদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাল মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। ভারতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইরিশদের হোয়াইট ওয়াশ করতেই হবে জ্যোতিদের। তবে এই ভাবনা দূরে ঠেলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে মূল লক্ষ্য হিসেবে দেখছেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মিরপুরে ম্যাচ শুরু সকাল 10টায়। টি-20 বিশ্বকাপের পর টাইগ্রেসদের প্রথম মাঠের লড়াই, তবে এবার ফরম্যাটটা ওয়ানডে। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ ছাড়া ভিন্ন কোনো পথ নেই জ্যোতিদের। তবে আপাতত বিশ্বকাপ ভাবনা নয়, এই সিরিজেই মনোযোগ দিতে চায় স্বাগতিকরা। জ্যোতিদের চিন্তার জায়গাটা ব্যাটিং ডিপার্টমেন্ট। আইরিশদের বিপক্ষে তাই এই ডিপার্টমেন্টেই বাড়তি ফোকাস দিতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। দেখেন, ব্যাটিং ভিজিবল প্রবলেম। এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডারে রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না। এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না যে আমাদের টপ অর্ডার ফেল করছি, যে মিডল অর্ডার যে যেমনি হোক, বাট যেটা চলে যায় সেটা আসলে কাভার করা যায় না। যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে, সেটা অবশ্যই আমাদের মোরালে বুস্ট আপ করবে নেক্সট সিরিজে।
এদিকে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় আইরিশ মেয়েরা। সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন বলে জানালেন গ্যাভি লুইস। শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের পর বাংলাদেশের বিপক্ষেও নিজেদের সেরাটাই খেলতে চাই আমরা, সে পরিকল্পনা নিয়েই মাঠে নামছি। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। ওয়ানডে শেষে সিলেটে হবে 3 ম্যাচের টি20 সিরিজ। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।